শেখ হাসিনা ফেল টু রিড দ্য পালস অফ দ্য পিপল। মনে হচ্ছে এখন তো মিডিয়া আরো বেশি স্বাধীনতা পেল, সো কারাপশনের এগেনস্টে লেখা, ইনজাস্টিসের এগেনস্টে লেখা এখন আমরা আরো বেশি করে লিখতে পারবো। ডেইলি স্টার বা খুব ভেরি ফিউ মিডিয়া বাদ দিয়ে বাকি যে 99% মিডিয়া, দে স্টার্টেড টু টক অ্যাবাউট ভেরি গুড থিং। সো কেউ কিন্তু আর নেগেটিভ কোনো কিছু বলেনি, আউটকামটা কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট যদি ধরেই নেয়, একটা প্রি নোশন থাকে যে ও আমার এনিমি, ও আমাকে ক্রিটিক্যালি দেখতেছে যাতে আমার গভর্নমেন্ট ফল করে, তাহলে কখনোই মিডিয়া অপারেট করতে পারবে না এবং গভর্নমেন্টেরও কোনো লাভ হবে না। টেকনোলজির জায়গা থেকে এখনো 21st সেঞ্চুরিতে ইটস আ লং ওয়ে টু গো। Assalamu alaikum, adab. We are back in Light Castle Live. Ajke amader sathe we have a very special guest today with us, and he is none other than our very favorite Tazdin Hasan. আমরা জানি উনি হচ্ছে দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার এবং সাথে সাথে উনি চিফ অপারেটিং অফিসার হিসাবে কিরণ, একটা আপস্কিলিং প্ল্যাটফর্ম, সেটা নিয়ে উনি কাজ করে। আজকের উদ্দেশ্য আমরা তাজদিন ভাই ইন দিস নিউ বাংলাদেশ দ্যাট উই হ্যাভ টুডে, আমরা শুরু করি ডিসকাশনটা এখান দিয়ে যে বাংলাদেশ তো মাত্র সবাই বলছে 2.0 একটা ভার্সনে মাত্র আসলো, এবং তাজদিন ভাইয়ের সাথে আজকে আমরা অনেক আলোচনা করব। বাট শুরু করি আমরা বাংলাদেশ 2.0 আপনার চিন্তা ধারণাটা দিয়ে। তাজদিন ভাই, ফার্স্ট অফ অল ইফদার, থ্যাংক ইউ সো মাচ তোমাকে লাইট ক্যাসেল পার্টনারকে আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড হ্যাঁ, ইউ হ্যাভ রাইটলি সেড বাংলাদেশ 2.0। এখন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ 2.0টা দেশের সাধারণ মানুষ যেভাবে সেলিব্রেট করছে যে এখন অনেক ফ্রিডম, হ্যাঁ ফ্রিডম থাকবে টু এক্সপ্রেস মাইসেলফ, টু ফ্রিডম থাকবে টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য ইনজাস্টিস, টু স্পিক ফর দ্য পিপল। আমি যেহেতু একজন মিডিয়ারই মিডিয়ার একটা পার্ট, তো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের জন্য এটা একটা ইউ ক্যান সে ইটস এ থাকে না যে লাইফের অনেক ডিফাইনিং মোমেন্ট। দিস ইজ দ্য মোমেন্ট। আমাদের কাছে মনে হয়েছিল যে I was telling my boss, my editor of Daily Star, যে বিগত 15 বছরে আপনি যেভাবে হয়তো লিখেছেন বা যেভাবে আপনি চাচ্ছিলেন লিখতে, হয়তো এখন ওই লেখার আপনার ধরনটা বা ফরম্যাটটা আরও বেশি ইনফ্লুয়েন্স হবে ডিউ টু দিস বাংলাদেশ 2.0। সো মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশ 2.0 মিডিয়ার জায়গা থেকে আরও বেশি নিজেকে এক্সপ্রেস করার, ইনজাস্টিসের বিরুদ্ধে কথা বলার এবং দেশের মানুষের পক্ষে কথা বলার ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করবে, এতটুকু। হ্যাঁ, দ্যাট ইজ গ্রেট। এবং আমরা তো আসলে সত্যি কথা বলতে সবাই এমনই একটা বাংলাদেশকে সবসময় স্বপ্নে চেয়েছিলাম, এবং এখন যেহেতু বাস্তবতার আমরা একটা আলো দেখতে পাচ্ছি, সো আমাদের সবারই উচিত যেন আমরা এই জায়গাটাতে একসাথে আসতে পারি। আপনি বললেন ফ্রিডম অফ স্পিচ নিয়ে, আপনি প্রেসে আজকে ডেইলি স্টারে কাজ করছেন অনেক বছর ধরে। তাজদিন ভাই, আমি যদি একটু ট্রেস ব্যাক করি, আপনার পার্সোনাল জার্নিটা যদি একটু বলতেন। যে আমরা জানি যে আপনি কর্পোরেটে ছিলেন, সেইখান থেকে আপনি মিডিয়াতে আসলেন, আবার কর্পোরেটে ব্যাক করলেন, আবার এখন মিডিয়াতে আছেন, আবার সাথে কর্পোরেটও দেখছেন। সো ইউ হ্যাভ আ ভেরি ওয়াইড রেঞ্জিং একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার অনেক কিছু দেখা হয়েছে, শেখা হয়েছে। যদি একটু পার্সোনাল জার্নিটা এবং আপনার প্রফেশনাল পিভটসগুলো নিয়ে একটু যদি বলতেন। আমার কাছে মনে হয়েছে যে আমার এন্টায়ার প্রফেশনাল ক্যারিয়ারে আই মেড ফিউ চয়েসেস। সো আই মেড চয়েসেস অফ লাইক, আমি স্টার্ট করেছিলাম এমএনসিতে, 3-4টা এমএনসিতে কাজ করে আমি মিডিয়াতে যাই। তো এখন কোয়েশ্চেন ছিল যে আমি কেন মিডিয়াতে যাই। তো আমার অনেক দিন ডিএচএল, রবি, আকজিয়াটা, বিএটি, শেভরন কাজ করার পর আমার মনে হয়েছিল যে ওই যে স্পেসগুলো ছিল ওইখানে আমার ক্রিয়েটিভিটিটাকে আমি হয়তো ওইভাবে নার্চার করতে পারছিলাম না, যেভাবে আমি প্ল্যান করছিলাম ওইভাবে প্রজেক্ট এক্সিকিউট করতে পারছিলাম না। ইট ডাজন্ট ইট নট ডিউ টু যে ওরা আমাকে করতে দিচ্ছিল না, জিনিসটা তা না। মাল্টি ন্যাশনাল বা স্ট্রাকচার্ড কোম্পানির রুলসটাই হচ্ছে যে দে আর সো স্ট্রাকচার্ড অ্যান্ড সো প্রসেস ড্রিভেন, দ্য প্রসেস উইল টেল ইউ তুমি কি ডানে যাবে না বামে যাবে, অর সোজা যাবে, অর তোমাকে কখন পেছনে যেতে হবে। বাট আমার কাছে মনে হচ্ছিল আই ওয়ান্ট টু বি পার্ট অফ সামথিং যেখানে আমি ডিসাইড করবো ওকে ডানে যাই, ডানে যদি কাজ না করে তাহলে হয়তো বামে এক্সপ্লোর করবো। ওই ফ্রিডমটা আমি চাচ্ছিলাম। সো ডেইলি স্টার অ্যাকচুয়ালি গেভ মি দ্যাট ফ্রিডম। সো ইট স্টার্টেড উইথ লাইক আই গট এ ফোন কল। আমাদের কর্পোরেটে প্রায় 8 বছর কাজ করার পর একদিন সকালবেলা ডেইলি স্টার ম্যানেজিং এডিটর ছিলেন তখন ডক্টর সালাউদ্দিন স্যার, উনি এখন টেক্সাসে থাকেন। হি ওয়াজ মাই প্রো ভাইস চ্যান্সেলর অফ মাই ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি। তো উনি একদিন সকালে আমাকে ফোন দিয়ে বললো, তাজদিন তুমি তো অনেক কর্পোরেটে চাকরি করছো,
মিডিয়াতে বিজনেসকে রিভ্যাম্প করার কোনো প্ল্যান যদি তোমাকে দেই, তুমি কি ইন্টারেস্টেড হবে কি? তো যেহেতু আমার প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, তো ওনাকে তো আর ফোনে আমি না করতে পারি না। তা আমি ওনাকে বললাম যে আমি আপনার সাথে স্যার দেখা করি। তো দেখা করে আমি ওনাকে বললাম যে আমি এই মুহূর্তে আসলে কখনো ভাবি নাই যে আমি পত্রিকা বা নিউজ পেপারে কাজ করবো। আমি কর্পোরেট পার্সন, আই উইল বিল্ড মাই বাট অবভিয়াসলি অনেক সময় ওই ধরনের এনভায়রনমেন্ট থাকলে তো ট্রাই আউট করা যায়। তো তখন উনি বললো তুমি আমার বন্ধুর সাথে কথা বলো। সো মাহফুজ আনাম ওয়াজ হিজ ক্লাসমেট, সেম ওনারা গ্রেগোরিয়ান ছিলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আই উইল মেট মাহফুজ আনাম, হাফ এন আওয়ারের মিটিং। আমার আবার একটা ইচ্ছা ছিল যে আমি ব্যক্তিকে সামনে থেকে দেখবো। কেন? এটা খুব মজার একটা স্টোরি আছে। 1992 এর দিকে or 1996 বা 95, সরি, হ্যাঁ, ওই সময়ে উনি একটা অনুষ্ঠানের মডারেটর ছিলেন, যে অনুষ্ঠানে ওই সময়কার প্রধানমন্ত্রী কে ছিলেন আমার মনে নেই, বাট ওই প্রোগ্রামে শেখ হাসিনাও ছিলেন, আবার আরেকটা প্রোগ্রামে খালেদা জিয়াও ছিলেন। and he was the person who was asking tough question to them রিগার্ডিং তাদের ইলেকশনে কি এজেন্ডা, কি তারা ডেলিভার করতে পেরেছে, কি করতে পারেনি। তা আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আমরা দেখতেছিলাম। আমি বললাম এই মানুষটা কে, মানে এত সাহস এইভাবে কোয়েশ্চেন করতেছে। তো তখন আমি জানলাম যে ওনার নাম মাহফুজ আনাম। ওই মানুষটাকে ওই টকিং অ্যাবাউট ওই 90s, দেন আমি 2015 সালে তাকে সামনাসামনি দেখবো, আমার মধ্যে একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে। ওয়াও, এতদিন পরে না, তাও আমি তাকে টিভিতে দেখেছি, সামনাসামনি দেখবো। দেন অ্যাকচুয়ালি ওনার সাথে কথা হলো। ইন্টারেস্টিংলি 30 মিনিটস মিটিংয়ের পরে উনি আমাকে বললো তোমার হাতে কি সময় আছে? আমি বললাম হ্যাঁ। বলে তুমি কি আরও হাফ অ্যান আওয়ার ওয়েট করতে পারবো? আমি করবো। করলাম। তারপর আরও 1 ঘন্টা মিটিং হলো। when I walked out of his room, I decided যে আমি এই জায়গায় কাজ করব। এটা বড় কারণ ছিল, উনি আমাকে একটা কথা বলেছিল যে তুমি এখানে সব ধরনের ফ্রিডম পাবে টু এক্সিকিউট ইউর আইডিয়া, অ্যান্ড আমাদের প্রোডাক্টটা ইজ সো ডাইনামিক, এভরিডে চেঞ্জ হয়, সো ইউ হ্যাভ লট টু ডু। সো আমার কাছে তখন মনে হয়েছে যে ওকে, আই নিড আ বিগার ফিল্ড অ্যান্ড দিস ইজ হোয়াট সামথিং মেবি আমি এটা দেখতেছিলাম। ওইখান থেকে অ্যাকচুয়ালি মিডিয়াতে আসা। আর ইফ আই ফলো আপ ইউর সেকেন্ড পার্ট অর দ্য লেটার পার্ট অফ দ্য কোয়েশ্চেন, আবার মিডিয়া থেকে কেন চলে গেলাম, আবার কেন ব্যাক করলাম, মিডিয়াতে 7-8 বছর কাজ করার পরে আমার যেটা একটা ফিল হয়েছিল যে বাংলাদেশের মিডিয়াটা টেকনোলজির জায়গা থেকে এখনো 21st সেঞ্চুরিতে ইটস এ লং ওয়ে টু গো, এখনো আমরা ট্রান্সফর্ম হইনি। কারণ আমার কাছে মনে হচ্ছিল আমার লার্নিংটা একটা জায়গায় স্টার্ট হয়ে গিয়েছে। সো তখন আমার মনে হচ্ছিল আই নিড টু লার্ন টেকনোলজি, হাউ দ্য প্রোডাক্টস ইন ডিজিটাল প্রোডাক্টগুলো কীভাবে ডেভেলপ হয়, এগুলো কীভাবে প্রমোট হয়, এগুলো কীভাবে সেল হয়। তো তখন আমার একটা অফার আসে আলিবাবা থেকে, বিকজ দারাজ ইজ 100% ওন বাই আলিবাবা। সো আই গিভ এন ইন্টারভিউ ইন সিঙ্গাপুর। সো তখন তারা দারাজের সিএমও হিসাবে আমার একটা রোল অফার করে। বাট আমি অফারটা পাওয়ার পর আই গো টু মাই এডিটর অ্যান্ড আই টোল্ড হিম যে আই ওয়ান্ট টু গো, বাট যদি ফিউচারে সুযোগ থাকে ওই টেকনোলজি লার্নিংটা নিয়ে আই উইল রিটার্ন অ্যান্ড আই উইল ট্রাই টু কন্ট্রিবিউট। সো আমার মনে আছে আমার রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটারে উনি লিখে দিছে সেন্ডিং ইউ ফর এ 1 year অ্যাসাইনমেন্ট ওয়েটিং ফর ইউ টু কাম ব্যাক। তো ওইটা আবার দারাজের এইচআর দেখে বলছে এই ধরনের রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটার আমরা অ্যাকসেপ্ট করবো না ভাই, শুধু লিখে দিতে বলেন অ্যাকসেপ্টেড। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বললাম ওইটাও একটা ভার্জন আপনাকে দিব, লিয়েনে পাঠানোর মতো। হ্যাঁ, তো আমি জয়েন করলাম দারাজে থাকা অবস্থায়। আই রিমেম্বার প্রথম বছরের লাস্টের দিকে, বাট আই ওই যে বলেন না যে নেভার বার্ন দ্য ব্রিজ। সো আমার সবসময় ওনার সাথে একটা যোগাযোগ ছিল, কমিউনিকেশন ছিল। তো দেখা গেছে এরকম বাইরে থেকে অনেক কনসালটেন্ট এসেছে ওনার বাসায় ডিনারে, সো হি ইনভাইটেড মি, সো আই ওয়েন্ট দেয়ার। তো এরকম করতে করতে এক সময় 1 বছর দারাজে যাওয়ার পর উনি আমাকে বললো শুনো আর ওয়েট করার দরকার নেই, এবার তুমি চলে আসো। তো তখন আমি ওনাকে একটা কাউন্টার অফার দিই আর কি, যে ঠিক আছে আমি চলে আসতে পারি, বাট ইউ হ্যাভ টু গিভ মি সামথিং হুইচ উইল এক্সাইট মি মোর, লাইক আই ওয়ান্ট টু বিল্ড সামথিং ফ্রম দ্য স্ক্র্যাচ। দেন অ্যাকচুয়ালি উনি আমাকে বললো ওকে ইউ কাম আপ উইথ দ্য আইডিয়া। দেন আই কেম আপ উইথ দ্য আইডিয়া অফ কিরণ, অ্যান আপস্কিলিং প্ল্যাটফর্ম, যে বাংলাদেশের এই যে ইয়াং প্রফেশনালরা আমাদের, কিন্তু আমি জানি না ইফ দ্যাট ইউ মাইট হ্যাভ দ্য ডেটা, যে আমাদের ফর্মাল চ্যানেলে $20 billion চলে যায় ফ্রম দ্য পিপল, ফ্রম দ্য এক্সপ্যাট কমিউনিটি। দিস ইজ মেবি অন আ ফর্মাল চ্যানেল অর ইনফর্মাল সব কিছু মিলে। এটা একটা বড় কারণ হচ্ছে যে এটা একটা 20 billion or 10 billion, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের টপ লেভেলে আমরা বলছি যে উই আর হায়ারিং পিপল ফ্রম ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ওইখানে লোকাল কোনো ট্যালেন্ট নেই। তো আমার
পয়েন্টটা হচ্ছে যেখানে আমরা এত ডলার নিয়ে ক্রাইসিসে থাকি অ্যান্ড এভরিথিং অ্যান্ড সো মাচ মানি হ্যাজ বিন টেকেন বাই দ্য এক্সপার্ট, হোয়াই নট উই প্লে এ সিগনিফিক্যান্ট রোল or contribution in building up local talent. Like SCB has Nasser Bhai, Parjar has Rupali Appa, HSBC have মাউব ভাই। সো এই ধরনের হোমগ্রোন ট্যালেন্টরা কেন আরো বড় পজিশনে যাবে না? সো ওইখান থেকেই ওই প্রবলেমটা সলভ করা থেকেই অ্যাকচুয়ালি কিরণ দ্য আইডিয়া ইমার্জ। সো ওই আইডিয়াটা নিয়ে যাই, দেন আই স্টার্টেড দ্য কিরণ as a chief operating officer. So that answer your later part of the question যে আমি কেন আবার ফেরত গিয়েছি। So the ফেরত যাওয়ার মেইন রিজন ছিল I was given an opportunity to build something from the scratch. Yeah, this is how so exciting যে আপনি এখন সেটা করছেন। আমরা কিরণ নিয়ে আরো কথা বলবো, বাট আপনার এই পয়েন্টটা যেটা বললেন যে আসলে যে আমাদের টপ লেভেলে আসলে সবসময় কেন বাইরের দিকে তাকিয়ে থাকতে হয়, এই অ্যানেকডোটটার সাথে আমি একটা অনেক রিলেট করতে পারছি, বিকজ টেক্স মি ব্যাক টু মাই গ্র্যাজুয়েটিং টাইম, যখন আমরা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছি। এবং ওয়ান অফ দ্য রিজনস আমি আসলে প্রথমে HR ফিল্ডে কাজ করতে চেয়েছিলাম ওয়াজ বিকজ আমাদের ওই সময় আমরা দেখছিলাম যে সব বাইরে থেকে HR নিয়ে আসে, ইন্ডিয়া থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, বাংলাদেশে কেন নেই? there was like an oversaturation of marketing and finance graduates, but like same ফিলিংটা আমারও তখন ছিল। and I'm so happy to see যে আজকে আপনার এরকম একটা ইনিশিয়েটিভ ফর্মালি নিয়েছেন যেখানে আপনি সেই ট্যালেন্টটাকে আপনারা নার্চার করতে চান, তাদের মধ্যে ইন্সপিরেশনটা দিতে চান, তারা যেন সেই জায়গায় উঠে আসে। সো দ্যাট ইজ রিয়েলি গ্রেট। উই উইল লার্ন মোর অ্যাবাউট কিরণ, বাট আমরা একটু প্রেস অ্যান্ড মিডিয়া নিয়ে কিছু কথা বলি, যেহেতু এখন আমাদের কারেন্ট হ্যাপেনিংয়ে উই অল নো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, নতুন রুলস আসছে, রেগুলেশন আসছে। আপনি যখন ডেইলি স্টার জয়েন করেন তখন ছিল বিগত সরকারের আন্ডারে, এখন একটা নতুন গভর্নমেন্ট আমরা ফর্ম করছি। সো রোল অফ মিডিয়াটা আপনার ওই সময় থেকে দেখে আসছেন যা ছিল, এবং আপনি গোয়িং ফরওয়ার্ড আপনি রোল অফ মিডিয়াটাকে কিভাবে দেখেন, যেটা একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের সোসাইটির উপরে? আচ্ছা, আমি এইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার করার চেষ্টা করি। মিডিয়াকে আমার বস মাঝে মধ্যে এটা বলে বিভিন্ন জায়গায় যে ডেইলি স্টার বা একটা ক্রেডিবল মিডিয়া, দে আর লাইক সোশ্যাল ডক্টরস। আমরা ডক্টরের কাছে কেন যাই? যে ডক্টর আমার শরীর চেক আপ করবে, আমার প্রেশার ঠিক আছে কিনা, হ্যাঁ, আমার খাবার দাবার আমি নিউট্রিশন ফুড খাচ্ছি কিনা, এগুলো চেক করেছে, আমাকে হয়তো একটা ডায়েট, আমার নিউট্রিশনিস্ট একটা ডায়েট আমাকে করলো, প্রেসক্রাইব করলো। তো আমাদের সোসাইটিতে একটা পারসেপশন আছে যে আরে মিডিয়া তো নেগেটিভ কথা বলে, মিডিয়া নেগেটিভ ছাড়া কোনো রিপোর্টই করে না, ওইখানে করাপশন হয়েছে। তো আমি একটা ঘটনা বলি, এটা হচ্ছে 2015-16 দিকে তখনকার যোগাযোগ মন্ত্রী, হি মেড এ ফোন কল টু আওয়ার অফিস এন্ড টু আওয়ার টপ ম্যানেজমেন্ট টিম। আমরা একটা ব্যাক পেজে একটা রিপোর্ট করেছিলাম যে একটা রাস্তায় ওই ঠিক মতো রাস্তার কাজ হয়নি, তো ওই জায়গাটায় মানুষজন যদি যাওয়া আসা করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, কোনো একটা ছোট্ট 1 কিলোর মধ্যে হয়তো কিছু একটা জায়গায় সমস্যা আছে। উনি ফোন দিয়ে বলতেছে আমার তো 99% রাস্তাটাই আমি ঠিকভাবে করেছি, আপনি কি করছেন? আপনি ওই 1% যে প্রবলেম রাস্তার ওইটাকে এরকমভাবে ছবি দিয়ে ডেইলি স্টারের ব্যাক পেজে দিয়েছেন, মানুষ ভাববে আমি কোনো কাজই করি। তো ওইখানে আমাদের উত্তরটা ছিল যে আপনি 99% করেছেন, এটার জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ওই যে 1%টা যদি আমরা এখন না লিখি তাহলে কিন্তু ওইটার কারণে একটা মানুষের জীবন যেতে পারে। সো মিডিয়ার কাজটা হচ্ছে ওই 1% বা যেই কাজটা হচ্ছে না, যেটা তাদের করার কথা, বলা হয় ওয়াচডগ, ওইটা করা। বাট এই জিনিসটাকেই গভর্নমেন্ট লেভেলে যখনই যেই থাকতেছে তারা ধরে নিচ্ছে যে আরে মিডিয়া তো আমার এনিমি। জিনিসটা কিন্তু এইভাবে না, মিডিয়া ইজ এ সোশ্যাল ডক্টর, দে আর এ ওয়াচডগ। ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা এত সিরিজ অফ করাপশনের রিপোর্ট গভর্নমেন্ট লেভেলে হোক প্রাইভেট লেভেলে হোক, এটা করার কারণটা কি? টু অ্যালার্ট দ্য টপ ম্যানেজমেন্ট অর টু অ্যালার্ট দ্য প্রাইম মিনিস্টার ইভেন, সো দ্যাট হার ইন্টেলিজেন্স ইউনিট এবং তার কনসার্ন ডিপার্টমেন্ট ক্যান টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট অফিসার। এখন এটাকে দুইভাবে দেখতে পারে অ্যাজ এ লিডার। ও আচ্ছা, ডেইলি স্টার এই নেগেটিভ রিপোর্ট করতেছে, তার মানে ওর ইচ্ছা হচ্ছে আমি যাতে ক্ষমতায় না থাকি, এইভাবে দেখা যায়। আরেকভাবে দেখা যায়, আচ্ছা ডেইলি স্টার এই নেগেটিভ রিপোর্ট করতেছে, এই রিপোর্টের রেফারেন্সে আমি যদি অ্যাকশন নেই, I will gain more popularity of my people, and it will ensure my sustainability. So the perspective of seeing a thing from a different lens is important here.
সো আমাদের প্রেস ফ্রিডমের ব্যাপারটা যেটা ঘটছে, আমাদের যে গভর্নমেন্ট ছিল গত 15 বছর, তারা মানে এটাকে বলা যায় যে তাদেরকে যদি আমরা প্রশংসা করি, ইফ আই প্রেজ দেম, ঠিক আছে, সো ওইটা মনে হচ্ছে যে পজিটিভ। যদি আমরা তাদেরকে ক্রিটিক্যালি কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসিজম করি, এইটাকে তারা নেগেটিভলি দেখেছে। সো এইটার কারণে যেটা ঘটেছে, ডেইলি স্টার বা খুব ভেরি ফিউ মিডিয়া বাদ দিয়ে বাকি যে 99% মিডিয়া, দে স্টার্টেড টু টক অ্যাবাউট ভেরি গুড থিংস। সো কেউ কিন্তু আর নেগেটিভ কোনো কিছু বলেনি। আউটকামটা কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। ইফ ইউ লুক এট দ্য ইকোনমি, ইফ ইউ লুক এট ইনফ্রাস্ট্রাকচার, ইফ ইউ লুক এট হেলথ কেয়ার, ইফ ইউ লুক এট এডুকেশন সেগমেন্ট, অ্যান্ড এরকম কোনো ক্ষেত্র কিন্তু আমরা পাচ্ছি না যেখানে আমরা দেখতেছি না যে ফান্ডামেন্টালি দেয়ার আর লট অফ ফ্লস। সো অ্যান্সারিং টু ইউর কোয়েশ্চেন্স ইন আ লাইন, মিডিয়া ফ্রিডমটাকে গভর্নমেন্ট কিভাবে দেখে, গভর্নমেন্ট যদি ধরেই নেয় একটা প্রি নোশন থাকে যে ও আমার এনিমি, ও আমাকে ক্রিটিক্যালি দেখতেছে যাতে আমার গভর্নমেন্ট ফল করে, তাহলে কখনই মিডিয়া অপারেট করতে পারবে না এবং গভর্নমেন্টেরও কোনো লাভ হবে না। বাট গভর্নমেন্ট যদি এইভাবে দেখে না, ওর ক্রিটিসিজমটা অ্যাকচুয়ালি আমার জন্য হেল্পফুল, বিকজ ও কথা বলতেছে, দে আর দ্য ভয়েস অফ দ্য পিপল, অ্যান্ড ইফ আই স্ট্যান্ড বাই দ্যাম, ইট উইল এনশিওর মাই সাস্টেনেবিলিটি ইন দ্য লং রান, মাই পপুলারিটি, দেন আই থিঙ্ক মিডিয়া, গভর্নমেন্ট, সোসাইটি সবাই কোএক্সিস্ট করবে। Absolutely, এবং you framed it very beautifully. You couldn't have put it any better, and that's how that's how everybody should do it in this world. আমরা যেটা বুঝি আর কি। এখন we have a new government, so আপনি নেক্সট 2-3 years at least, আমরা জানি না কি হতে যাচ্ছে, it's like every passing day we are learning something new, and that's fine. I think মানে একটু তো ব্রিদিং স্পেস লাগবে, টাইম লাগবে। আজকে সকালেই আমি ইনফ্যাক্ট মাহফুজ স্যারের একটা আর্টিকেল পড়ছিলাম যেটা নিউজ পেপার হচ্ছে, কারেক্ট, টেস্ট অফ ফ্রিডম, এবং উনি কিন্তু আপনি যে পয়েন্টটা বললেন এটাই সুন্দর করে লিখেছে যে রোল অফ মিডিয়া ইজ নট টু বি আ ল্যাপ ডগ, ইট হ্যাজ টু বি আ ওয়াচ ডগ। সেই জিনিসটা আপনারা সবসময় করে আসেন, প্রমোট করে আসেন। What's your prediction? Like এখন in this next 2 to 3 years, media কিভাবে আরেকটা better social construct play করতে পারে? সেখানে আপনার collaboration with other entities হতে পারে, বা আপনার জার্নালিজমের মধ্যে কোনো নিউ ফর্ম আসতে পারে, সেই জায়গায় আপনি যদি কিছু শেয়ার করেন। ওকে, সো এখন তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট পেলাম। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে মিডিয়ার এখন একটা বড় রোল যেটা আমরা ইনিশিয়েটিভ করছি, দ্য পলিসি ডায়ালগ অর দ্য রাউন্ড টেবিল ডিসকাশন। কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে এখন একটা জিনিস ঘটছে যে পিপল আর নাও নট, মানে দে আর নট মাচ শিওর যে কি ঘটতে যাচ্ছে। আমি কিছু এক্সাম্পল বলি প্রাইভেট সেক্টরে। ফর এক্সাম্পল, আমি প্রাইভেট সেক্টরে আই ওয়াজ ডিসকাসিং একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে। তারা বলতেছে যে আমাদের তো ভাইয়া সব বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে, কেউ কোনো কিছু কিনতেছে না। কেন? আমি এখন যদি কিনতে যাই, আমি কি কোনো বিপদে পড়তে যাচ্ছি? আমার এগেনস্টে কি আবার কিছু হবে? আমি এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলে যদি কোনো বিপদে পড়ে যাই। আবার আমরা জানতাম যে দেয়ার ওয়াজ সাম পারসেপশন যে প্রচুর ফ্ল্যাট যত বিক্রি হতো গত 12-15 বছরে, a bigger portion has been purchased by the government employee, যেখানে গভর্নমেন্ট কিন্তু একটা কথা বলে দিয়েছিল যে কালো টাকা সাদা করার সুযোগ। সো কালো টাকা সাদা করার একটা বড় সুযোগ হচ্ছে ইউ পারচেজ দিস লাক্সারি আইটেমস অ্যান্ড হোয়াট নট। সো ওইখানে দে আর এক্সপিরিয়েন্সিং আ শার্প ডিক্লাইন। আবার অনেক কোম্পানি আমরা জানি যে ওইখানে হয়তো গভর্নমেন্টের কিছু অ্যাসোসিয়েশন আছে, ওই কোম্পানির এমপ্লয়িরা এখন একটা আনসার্টিনিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের চাকরি থাকে কিনা, কোম্পানি বন্ধ হয়ে যায় কিনা। অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু প্রচণ্ড লেভেলের একটা অস্থিরতা চলতেছে। পুরনো যারা প্রমোশন পায়নি তারা মিনিস্ট্রিতে যাচ্ছে, মিনিস্ট্রিতে যারা টপ পজিশনে তারা অফিসে আসতেছে না। সো আমার কাছে যেটা মনে হয়েছে, এই জায়গায় মিডিয়ার রোলটা এরকম হতে পারে। ডেফিনেটলি মিডিয়া, একটু আগে জাস্ট ইউ হ্যাভ সেড ইটস আ ওয়াচডগ। আমরা আরেকটা যে রোলটা করতে পারি, ইনফর্ম আওয়ার পিপল অ্যান্ড কানেকশনটা। এই যে কেয়ারটেকার গভর্নমেন্টে আমরা কিন্তু একটা কথা বলি যে সবাই বলেছে যে শেখ হাসিনা ফেল টু রিড দ্য পালস অফ দ্য পিপল। সেম জিনিস এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তাদেরকে কিন্তু তাহলে এখন মানুষের পালসটা রিড করতে হবে। এখন মানুষের পালসটা কি? মানুষ একটা অস্থিরতায় ভুগতেছে, মানুষ একটা আনসার্টিনিটিতে ভুগতেছে, মানুষের মেন্টাল হেলথের অবস্থা খারাপ। আমি শুনতেছি এই রাস্তায় এটা ঘটতেছে, নাহলে এইটা হচ্ছে। সো মানুষকে এখন কনফিডেন্স দিতে হবে। এখন সে একটা ব্যবসায়ী হোক, সে একটা নর্মাল মানুষ হোক, ওই কনফিডেন্সটা দিতে হলে সেম জিনিস
তাকে আগের গভর্নমেন্টের জিনিস রিপিট করা যাবে না, তাকে মানুষের পালস বুঝতে হবে। পালস বুঝতে হলে তাকে জানতে হবে মানুষ কি চায়। ওই জায়গায় আমার মনে হয় মিডিয়ার একটা রোল আছে। সো ওইখানে আমরা যেটা করছি, আমরা ইন্ডাস্ট্রি ধরে ধরে উই আর অ্যারেঞ্জিং ফিউ রাউন্ড টেবিল ডিসকাশন। ওইখানে আমরা ইন্টারিম গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভকে রাখছি, আমরা পলিসি মেকার থেকে শুরু করে রেলেভেন্ট ইন্ডাস্ট্রি পার্সনকে রাখছি এবং তাদেরকে এক জায়গায় বসিয়ে দিয়ে ডিসকাশনটা করে যে রেকমেন্ডেশনগুলো আসছে উই আর পাবলিশিং দ্যাট। সো এখান থেকে তারা ওই রেকমেন্ডেশনগুলোকে নিয়ে যদি এখন তারা এই যে বাংলাদেশ 2.0 রিফর্ম এখানে যদি কাজ করে, তাহলে আমরা ধরে নিব যে উই মে হ্যাভ এ আ সলিড ডিরেকশন টু গো ফরওয়ার্ড। আর এর বাইরে আমার কাছে মনে হচ্ছে এখন তো মিডিয়া আরো বেশি স্বাধীনতা পেল। সো করাপশনের এগেনস্টে লেখা, ইনজাস্টিসের এগেনস্টে লেখা এখন আমরা আরো বেশি করে লিখতে পারবো। বাট আমার কাছে এই মোমেন্টে মনে হচ্ছে মানুষকে কনফিডেন্স দিতে হবে। আর ওই কনফিডেন্সের জায়গায় আমরা একটা বড় রোল প্লে করব, যে সাধারণ মানুষ, স্টেক হোল্ডার, তাদের সাথে যারা নেশনটাকে রিবিল্ড করবে, তাদের সাথে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা কানেকশন থ্রু মিডিয়া, এটা আমরা ইনশিওর করব। দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল। মানে আমরাও চাই যে যেন এই ধরনেরই একটা আমরা ফিউচারের দিকে আগাতে পারি। সো থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট তাজিন ভাই। আমরা একটু টপিক চেঞ্জ করছি মানে আমরা স্টেট মিডিয়াতেই একটু জানতে চাচ্ছি। আপনি তো প্রায় 10 বছরের কাছাকাছি আপনি মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে ইনভলভড। ওভারঅল ট্রান্সফরমেশনটা আপনি কীভাবে দেখছেন? আজ থেকে 10 বছর আগে ছিল, আমি যদি স্পেসিফিক্যালি একটু বলি যে ডিজিটালের দিকে একটা হিউজ আপনার রিডার বেস বলেন বা লিসেনার বেস বলেন, তারা এখন মুভ করছে, অ্যান্ড ফর রাইট রিজনস। আমাদের ওয়ার্ল্ডের দিকে তাকালেও তাই হচ্ছে। সো এক সময় ছিল যে সবাই সকালে উঠে পত্রিকাটা খুলবে, দেখবে, আপনার যাবে। ইন্ডিয়াতে হয়তো এখনও অনেক জায়গায় আছে যেখানে আপনি দেখবেন যে সব সময় পত্রিকা নিয়ে ঘুরছে, ব্যাকপ্যাকে তারা অলওয়েজ একটা হার্ড কপি রাখে। কিন্তু বাংলাদেশের যেই আপনার রিডার বেসটা আছে, আমি অনেককেই দেখছি এবং আমি নিজেই পার্সোনালি মোস্ট অফ দ্য টাইম আমি আমার মোবাইলের অ্যাপের মধ্যেই ডেটা আপনার নিউজ পেপারগুলো রিড করছি। সো দের ইজ আ ডিজিটাল ট্রান্সফরমেশন, নাম্বার ওয়ান, দ্যাটস হ্যাপেনিং। ডেইলি স্টারের পার্সপেক্টিভ থেকে যদি আপনি বলেন যে আসলে আপনি ট্রান্সফরমেশনটা কীভাবে ভিউ করছেন এবং আপনার প্রজেকশনটা কি, যে ইন্ডাস্ট্রিটা আরও কত তাড়াতাড়ি মুভ করবে, এই জায়গায় যদি আপনি একটু আমাদেরকে ইনসাইটস দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আমি ডেইলি স্টারের ট্রান্সফরমেশনের আগে আমার কাছে মনে হচ্ছে আমি একটা ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে কথা বলতে চাই, অ্যান্ড ইটস এ গুড প্ল্যাটফর্ম টু টক অ্যাবাউট। এই যে একটু আগে একটা কথা হলো, ইউ মেনশন অ্যাবাউট পুটিং দ্য নিউজ পেপার ইনটু দ্য ব্যাকপ্যাক। ইন্ডিয়ার ইউথরা নিউজ পেপার পড়ছে, অর আমি শ্রীলঙ্কাতেও দেখলাম। হ্যাঁ, এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে, আমাদের দেশের এই কনজিউমার মার্কেট বা আমাদের যে আমরা যে বলতেছি ডেমোক্রেটিক ডিভিডেন্ড ইউথ, বাট আমাদের ইউথদের মধ্যে পড়ার হ্যাবিট, ইউথদের মধ্যে তাদের আইকন, রোল মডেল, এই জায়গাগুলো নিয়ে সিরিয়াসলি আমার মনে হয় ভাবার সময় এসেছে। আমি এখন ডিজিটালি নিজেকে ট্রান্সফর্ম করলাম, ডিজিটালি সুপিরিয়র প্রোডাক্ট ডেভেলপ করলাম, ফ্যান্টাস্টিক এআই নিয়ে এসে আমি আমার ওয়েবসাইটে চেঞ্জ করে ফেললাম, বাট আমার যে মার্কেট, আমার যে ইউথ যারা গ্রো করতেছে, তাদের প্যারেন্টিংয়ে প্রবলেম। বাবা মা হয়তো কখনোই বলতেছে না যে তোমার নিউজ পেপার পড়া উচিত, বা তাকে তার যে একটা ভ্যালুজ শেখা উচিত। সো আমার মনে হয় এই জায়গায় না একটা ফান্ডামেন্টাল গ্যাপ আছে। নাও গ্যাপটাকে আমি কিভাবে অ্যাড্রেস করছি, আমি গত বছর বা তার আগের বছর একটা নিউজ দেখলাম যে নরেন্দ্র মোদী ইউএসএতে একটা প্রোগ্রাম থ্রো করেছে ইন্ডিয়ান আমেরিকান বিজনেস যারা আছে কমিউনিটিতে। সো লাইক সুন্দর পিচাই, গুগলের, পেপসির যে ফর্মার সিইও ইন্দ্রাণী নুই থেকে ওদের টপ বিজনেস সিইওরা এসেছে। আমি জাস্ট চিন্তা করলাম যে তার মানে আমেরিকাতে আইটি কোম্পানি, বিগ কোম্পানির সিইও রোলগুলোতে দে আর সো অ্যাক্টিভ ইন্ডিয়ান ট্যালেন্ট। এবং আমি দেখলাম ঠিক তার পরের দিনই বাংলাদেশের 3 জন মিনিস্টার লিটারালি তারা ইউএন বিল্ডিংয়ের নিচে দৌড়াচ্ছে। কেন? বাইরে অপোজিশন পার্টি তাদেরকে দৌড়ানি দিয়েছে। সো নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে গিয়ে হি ইজ থ্রোয়িং আ পার্টি ফর দ্য ইন্ডিয়ান আমেরিকান বিজনেস কমিউনিটি, অ্যান্ড দিস ইজ হাউ দে আর ব্র্যান্ডিং দেয়ার কান্ট্রি। আর আমার দেশ ইউএন এর বিল্ডিং এর নিচে মন্ত্রী একদিকে দৌড়াচ্ছে, মানুষ ওটা ভিডিও করতেছে, দিচ্ছে। এই কথাটা বলার এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ফান্ডামেন্টালি নিউজ পেপার ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশনের আগে আমার কাছে মনে হচ্ছে আমাদের মাইন্ডসেট ট্রান্সফরমেশন, আমাদের হাউ উই গ্রো, হ্যাঁ,
যখন আমরা যখন বড় হচ্ছি ওই জায়গাতে আমাদের এডুকেশন ট্রান্সফরমেশন, সোসাইটিতে যে প্যারেন্টসদের ট্রান্সফরমেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমার নানা ভাই আমাকে ছোটবেলায় একটা কথা বলতো সবসময়, যদি আমি খুব বোর্ড ফিল করতাম, পেপারে আমি অলওয়েজ স্পোর্টস পেজ পড়তাম, তো তখন আমার মনে আছে আমি ইত্তেফাক পড়তাম, বাট উনি আমাকে বলতো তুমি সবসময় সম্পাদকীয় পড়বা, এডিটোরিয়াল। আমি কোনো এডিটোরিয়াল পড়তাম না, আমার ইচ্ছা যে আমি স্পোর্টসের কি হচ্ছে দেখে আমি ছেড়ে দেবো। এই যে উনি যে আমার মাথায় জিনিসটা বারবার বলতেছে যে কোনো পেপারে এডিটোরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এডিটোরিয়াল পড়লে তুমি দেশ সম্পর্কে জানতেছো, কারেন্ট ইস্যু সম্পর্কে জানতেছো, ইউ মেক ইউরসেলফ অ্যাওয়্যার অফ দ্য আমাদের দেশে আমি একটা সিম্পল কথা বলি, আমার প্রতিদিন ডেইলি স্টার যায় 50,000, প্রথম আলো যায় 2 লক্ষ। আমি বলি 16 কোটি 17 কোটির বাংলাদেশ, 17 কোটির বাংলাদেশে যদি ইউথ হয় 8 কোটি, 2 লক্ষ তো 0.00% হবে। দ্যাট অ্যাকচুয়ালি রিফ্লেক্স। আমি বলতেছি না তুমি ডেইলি স্টার প্রথম আলো পড়ো, আরও পত্রিকা আছে। তাহলে আমার পয়েন্ট হচ্ছে তার মানে মানুষের মধ্যে দেশ পত্রিকা পড়ার হ্যাবিটও নেই। সো কেন নেই? কারণ নোবডি ইজ টেলিং দেম যে কেন পত্রিকা পড়া উচিত। অন দি আদার হ্যান্ড, ইফ আই লুক এট মাই নেইবারিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, they have good number of media outlets, they have good number of the consumer market is very strong, and young এই যে তারা কেন গ্লোবালি লিড করতেছে, বিকজ ওদের গ্রোথটা ওরা যখন when they are growing up, they inculcate the habit of reading newspaper, habit of keeping themselves aware. তো আমার প্রথম হচ্ছে বিফোর আমরা ডেইলি স্টার সবাই ডিজিটালি কিভাবে ট্রান্সফর্ম করি, তার আগে এই মার্কেটকে ট্রান্সফর্ম করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য নাম্বার 1. নাও কামিং টু ইয়োর কোয়েশ্চেন, আমরা যেটা করছি ডিজিটালি, আমাদের লং টার্ম ভিশন হচ্ছে ডেইলি স্টারকে পে ওয়ালের পিছনে নিয়ে যাওয়া, যেটা আজ থেকে 4 থেকে 5 বছর আগে শুরু করেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিস্ট, যেটা ইউরোপে শুরু হয়েছে, যেটা অলরেডি ইন্ডিয়াতে অ্যাডাপ্ট করে ফেলেছে। সো ইফ ইউ নাও গো টু ইন্ডিয়ান নিউজ পোর্টাল লাইক টাইমস অফ ইন্ডিয়া, কুইন, দ্য হিন্দুস্তান টাইমস, হ্যাঁ, even you go to Singapore or Thailander newspaper gulo, they have a premium product and you have to pay to consume that premium content. So আমাদের মিডিয়াতে আমরা কিন্তু কেউ ওই যে বলে না বাতাবি লেবুর খবর এখন মানুষ খুব বলে, হ্যাঁ, তো ওই কোথায় আজকে মানে ফর এক্সাম্পল আজকে রাস্তায় মিছিল বেরোইছে ফর এক্সাম্পল, হ্যাঁ, এখন এই নিউজ তো সবাই দিচ্ছে, এটার জন্য কিন্তু টাকা দিবে না, বাট আমরা জানতে পারলাম যে এরকম একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটা পড়লে শেয়ার মার্কেটে আমি কত টাকা ইনভেস্ট করলে রিটার্ন কিরকম হতে পারে, একটা ভেরি ইনসাইটফুল স্ট্রং অ্যানালিটিক্স, আই মে বি ইন্টারেস্টেড টু পে ফর ইট, 50 টাকা হোক 100 টাকা হোক। সো বাইরের সব মার্কেটরা কিন্তু ইজ নাও গোয়িং ইন আফটার দ্যাট, দে আর এনশিওরিং দ্যাট পিপল, নাথিং ইজ ফ্রি, পিপল পে ফর ইট, বাট ইউ অলসো হ্যাভ টু মেক শিওর ইটস ওর্থ পেইং। আমি টাকাটা যখন দিব আমি যাতে বুঝি না, আমার বলে না যে না এই টাকাটা দিয়ে কেনাটা ভালো হয়েছে, ঠিক আছে। সো আমরা এখন ওই ডিরেকশনে হাঁটছি। ইট মে টেক অ্যানাদার ইয়ার অ্যান্ড সো, বাট বাই 2025 এন্ড ডেইলি স্টার ইজ এইমিং টু গো বিহাইন্ড দ্য পে ওয়াল। সো যেখানে ইট উইল এনশিওর এ সাস্টেনেবল মডেল অ্যান্ড এট দ্য সেম টাইম will establish that every business should not based on a vulnerable model, it should be based on a solid economic model. So ওইটাই আমরা ensure করব। Oh, that's brilliant Azim ভাই। আপনি যখন বলছিলেন, আপনি একটা মেসেজ খুব স্ট্রংলি আসলে দিয়েছেন, যেটার সাথে আমি খুবই রেজোনেট করি, সেটা হচ্ছে যে আসলে উই নিড টু বি আ রিডিং নেশন। মানে আপনার যদি আমাদের নলেজ ড্রিভেন একটা ইকোনমিকে ক্রিয়েট করতে হয়, তো ফার্স্ট আমার বেস যারা আছে, এবং রাইটফুলি ইউথ, আমরা যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা স্টেটে আছি, ইউথ আরও ইনভেস্ট করা উচিত আমাদের নলেজে, অ্যান্ড ফর দ্যাট আমরা সবসময় সেটাকে পার্সোনালি আমি নিজেও খুব প্র্যাকটিস করার চেষ্টা করি। অর্গানাইজেশনালি ফ্রম লাইট ক্যাসেল উই অলওয়েজ ট্রাই টু কাল্টিভেট দ্যাট কাইন্ড অফ